করে জয় বাংলা স্লোগান দিচ্ছিল, কিন্তু শহরের কাছাকাছি এসে তারা দেখল যে কিছু বাঙালি সৈন্য কালুরঘাট ব্রিজের দিকে চলে যাচ্ছে শহর ছেড়ে। হারুন বিভ্রান্ত হয়ে পড়ল কিছুক্ষণের জন্য, শত্রুরা কি তাহলে শহরের পুরোপুরি দখল করে ফেলেছে? এই ভাবনা হারুনকে কিছুটা দুশ্চিন্তা ফেলে দেয়। পরে হারুন দেখতে পেল যে এই সৈন্যরা হচ্ছে ইবিআরসি ও ৮ম বেঙ্গল রেজিমেন্টের, এবং কালুরঘাট ব্রিজ অতিক্রম করে ওরা পটিয়ার দিকে যাচ্ছে। কারা? জিয়াউর রহমানের নেতৃত্বে এবং এই মেজর রফিকের নেতৃত্বে ৮ম ইস্ট বেঙ্গল আর তৎকালীন ইন্ডিয়ার তারা তাদের সৈন্যবাহিনী নিয়ে ২৬ তারিখে হারুন দেখছে ভোরে মার্চ ভোরে যে তারা কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ার দিকে যাচ্ছে। এবং ২৬ তারিখে জিয়াউর রহমান এবং মেজর রফিক, মীর শওকত আলী, অলি আহমদ তারা পটিয়ার একটি পাহাড়ে প্রথম ক্যাম্প স্থাপন করে সেখান থেকে এসে স্বাধীনতার ঘোষণা দিলেন। এখন বলেন, একজন প্রধানমন্ত্রী বলে দিলেন, আজকের পত্রপত্রিকার সব পত্রপত্রিকা আছে ২৫ এবং ২৬ তারিখে জিয়াউর রহমান বাঙালি হত্যা করেছে। ২৬ তারিখ কোথায় ছিলেন জিয়াউর রহমান? ২৬ তারিখের সকালেই তিনি কালুরঘাট ব্রিজ পার হয়ে পটিয়ার একটি পাহাড়ে তাদের ক্যাম্প গেড়েছেন মুক্তিযুদ্ধের সূচনা করার জন্য। তারপরে কালুরঘাট বেতার কেন্দ্রে এসে ২৬-এর শেষ প্রহরে তিনি নিজের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন, আর ২৭ তারিখে তিনি শেখ মুজিবের পক্ষ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। এটা তো ইতিহাস। তাইলে আজকে যে প্রধানমন্ত্রী বললেন ২৬ তারিখে জিয়াউর রহমান বাঙালিদের হত্যা করছিল, এবং ২৭ তারিখে বাঙালিরা ওই যে জিয়াউর রহমান হত্যা করছিল সেখান থেকে জিয়াউর বাঙালিরা ধরে তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গেছে। তিনি যেখানে ২৬ তারিখে পটিয়ায় পাহাড়ে ক্যাম্প স্থাপন করে ২৬ তারিখ শেষ বেলায় স্বাধীনতার ঘোষণা দিলেন, ২৭ তারিখে আবার শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি যদি জনগণের কাছে বন্দী থাকেন তাহলে এই কাজগুলো করলেন কিভাবে? আজকে দুঃখজনক যে ৫০ বছর পরে আমরা এই ধরনের ইতিহাস আমাদেরকে শুনতে হচ্ছে। এই বর্তমান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত বই, এই বইয়ের ১৩০-এ তিনি লিখলেন যে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে ২৭ মার্চ বিকেলবেলা মেজর জিয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আসেন। সেদিন সন্ধ্যায় তিনি সেখানে বক্তৃতা দেন। রেডিওতে তার প্রথম ভাষণে তিনি নিজেকে রাষ্ট্রপতি পদে উল্লেখ করেন, কিন্তু ঘোষণায় তারপরে ইয়েদের নেতাদের অনুরোধে তিনি শেখ মুজিবুর রহমানের পক্ষে পরবর্তী ঘোষণা দেন। এটা রফিকের, মেজর রফিক বীরোত্তমের বইয়ের কথা, আমাদের কথা নয়। তাই আজকে যে বলেন যে ৭ই মার্চে স্বাধীনতার ঘোষণা হয়ে গেছে, তাহলে ২৬-এ কি হলো, ২৭-এ কি হলো? তার থেকেও বড় প্রশ্ন যে যদি ৭ই মার্চ স্বাধীনতার ঘোষণা হবে, তাহলে আমরা ২৬শে মার্চে স্বাধীনতা দিবস পালন করি কেন? এই স্বাধীনতা দিবসটা জিয়াউর রহমান ঠিক করে নাই, ঠিক করেছে ১০ই এপ্রিল যে দেশে অস্থায়ী সরকার প্রতিষ্ঠা হয়, সে অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ তিনি ১১ তারিখে দেশ এবং বিদেশের জন্য একটা বক্তৃতা দেন। সেই বক্তৃতায় তিনি বলেন যে ২৬শে মার্চে জিয়াউর রহমানের নাম উল্লেখ করে যে তিনি পাকিস্তানের সাথে রিপোর্ট করে একটি এলাকা দখল করে সেই এলাকা থেকে আমরা এখানে স্বাধীন বাংলাদেশ ঘোষণা করছি, এই জন্য ২৬শে মার্চ স্বাধীনতা দিবস। অতএব আজকে যত ইতিহাসকে বিকৃত করবেন, আসলে তার মধ্যে কিন্তু অনেক এমনভাবেই ভোটপ্যাচ লেগে যাবে, সত্য সত্যই আর বানোয়াট বানোয়াটি। সত্য কোনোদিন পরাজিত হয় না। কিছুদিন হয়তো বানোয়াট মিথ্যা, কিছুদিন হয়তো এই সত্যকে
নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, কিন্তু সত্য অবশেষে জয়ী হয়। পৃথিবীতে বিভিন্ন ইতিহাসে মিথ্যা কোনোদিন টিকে থাকে নাই, সত্য পরিশেষে জয় হয়েছে। অন্যায় টিকে থাকতে পারে নাই, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তাই আজকে আমাদেরকে এই সকল অন্যায়, সকল অসত্যের বিরুদ্ধে একটাই আমাদের লক্ষ্য, যে এটার থেকে পরিত্রাণ পেতে হলে, এদেশের মানুষকে মুক্ত করতে হলে এই স্বৈরাচারী ফেসিবাদ সরকার, যারা ইতিহাস নিজেরা লিখেন, তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর তাহলেই আমরা আমাদের দেশনেত্রী মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে পূর্ণাঙ্গ মুক্ত করতে পারবো এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে এনে রাজনীতি করার জন্য ক্ষেত্র প্রস্তুত করতে পারবো। সেই ক্ষেত্র প্রস্তুত করার দায়িত্ব কিন্তু আমরা যারা বর্তমানে দল এবং অঙ্গ সংগঠনের নেতৃত্বে রয়েছেন, তাদের হচ্ছে প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা। সেই দায়িত্বের প্রতি আপনাদের আবার স্মরণ করিয়ে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, 60-এর দশকের তুখোর ছাত্রনেতা, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত জাতীয় কমিটি আয়োজিত আজকের এই আলোচনা সভা, যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছেন কিংবদন্তির জননেতা, আমরা যাকে সবসময় আফ্রো-এশিয়া ল্যাটিন আমেরিকার মজলুম জননেতা হিসেবে আখ্যায়িত করেছি, সারা বিশ্ব করেছে, সে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতাতে তার কি অবদান, সেই সম্পর্কে আলোচনা করবার জন্য আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের জাতীয় উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক, বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মন্ত্রী, সাবেক এমপি এবং চলমান যে গণতান্ত্রিক আন্দোলন তার একজন অগ্রসেনানী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকে আমাদের এই মঞ্চে উপস্থিত আছেন দুইজন ব্যক্তিত্ব যারা এই স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্র প্রস্তুতের ক্ষেত্রে তারা নিজেরাই তাদের সেই ক্ষেত্রগুলোতে উজ্জ্বল হয়ে আছেন, ইতিহাসে উজ্জ্বল হয়ে থাকবেন। একজন হচ্ছেন মুস্তফা জামাল হায়দার, যিনি 69-এর গণ আন্দোলনের ছাত্র গণ আন্দোলনের নেতা ছিলেন, অন্যতম নেতা, এবং পরবর্তীকালে স্বাধীনতা যুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করা মুক্তিযোদ্ধা মুস্তফা জামাল হায়দার, জাতীয় পার্টির চেয়ারম্যান। আরেকজন হচ্ছেন প্রফেসর মাহফুজুল্লাহ, যাকে আজকে আমরা সবাই জানি যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, কিন্তু তার মূল যে পরিচয়, সেই পরিচয় আমরা অনেকেই জানি না। তিনি এক সময় একজন অনর্গসী বক্তা ছিলেন এবং পাকিস্তানের আইয়ুব খানের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থান, ছাত্র গণঅভ্যুত্থান শুরু হয়েছিল, তার অন্যতম নেতা ছিলেন এবং স্বাধীন বাংলাদেশে
যে কয়েকজন বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক আগেই কথা বলেছেন, যারা মাহবুবুল্লাহ তাদের মধ্যে একজন। ৭০ সালের ৭১ সালের ফেব্রুয়ারি মাসে সম্ভবত ২২ তারিখে পল্টন ময়দানে একটি জনসভায় তিনি স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলার ঘোষণা করেছিলেন এবং সেই অপরাধে পরবর্তীকালে সেই সময়ের সামরিক জান্তা এই আখানের এই সামরিক আদালতে তাকে ১ বছর কারাদণ্ড, ৭ বছর কারাদণ্ড, ৭ বছর কারাদণ্ড এবং ১৫টি বেত্রাঘাতের দণ্ড দিয়েছিল। এবং উনি পুরো সময়টা সেই যুদ্ধের সময় তিনি এই আমাদের কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় ছিলেন। ১৭ তারিখে তিনি দেশ স্বাধীনের পরে বেরিয়ে এসেছেন। আমাদের এই যে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির মূল লক্ষ্যই হচ্ছে এই সত্য ইতিহাসগুলোকে সামনে নিয়ে আসা। এখানে যে একজন মানুষের কথায়, একজন মানুষের নির্দেশে একদিন এক মুহূর্তে দেশ স্বাধীন হয়ে গেছে, সেটা যে সঠিক নয়। বছরের পর বছর, দিনের পর দিন যারা সংগ্রামের মধ্য দিয়ে, যারা আত্মত্যাগের মধ্য দিয়ে এই ক্ষেত্রটাকে তৈরি করেছেন এই স্বাধীনতার জন্য, তাদেরকে আমরা স্মরণ করছি। তাদের মধ্যে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী অন্যতম। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে এক কথায় অল্প সময়ে বক্তব্যকে শেষ করা যাবে না। উনি একজন কিংবদন্তির নায়ক। ওনার নামের মধ্যে কিন্তু ওনার যে ম্যাজিক্যাল যে বিষয়, একটা জাদুকরী বিষয় ছিল, সেটা পাবেন। ভাসানী, ভাসানী নামটা তার কেন হয়েছে? তিনি আসামের ভাসানচরে তিনি আসামের নির্যাতিত কৃষকদের পক্ষে, বিশেষ করে বাঙালি কৃষকদের পক্ষে আন্দোলন করতে তিনি সেই সময় ছুটে বেড়াতেন পুরো আসাম। সেই সময় ভাসানীর চর একটা চর আছে, সেই চরে তিনি ঘোড়া নিয়ে যেতেন। তখন তার এত মোটর সাইকেল, গাড়ি, জিপ ছিল না, মোটর সাইকেলে ঘোড়াতে যেতেন। তো মানুষ দেখতো ভাসানী এই এখনই এখানে, এরপরে 50 মাইল দূরে আরেক জায়গায় সেই অগ্নি জ্বালার বক্তৃতা দিয়ে এসে মানুষকে সংঘবদ্ধ করছে। সেই মানুষের বিরুদ্ধে যে অত্যাচার, নির্যাতন, জমিদারদের বিরুদ্ধে মানুষকে সংগঠিত করছে। এই জন্য তার নাম হচ্ছে তার ভাষান্তর থেকে ভাসানী। তিনি পাকিস্তানের পক্ষে, অর্থাৎ ব্রিটিশদের হাত থেকে বের হওয়ার জন্য, তাই ব্রিটিশদের স্বাধীনতা পাওয়ার জন্য তিনি সংগ্রাম করেছেন, লড়াই করেছেন সারা সময়টা জুড়ে। এবং তিনি আসাম মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তার আগে কংগ্রেসের সভাপতি ছিলেন। বন্ধুগণ, আজীবন সংগ্রামী, আজীবন সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া কৃষক মজুর মানুষের জন্য যিনি কথা বলেছেন, সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, এই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আপনারা যদি কখনো টাঙ্গাইল যান, সন্তোষে গিয়ে দেখবেন যে একটা ইউনিভার্সিটি হয়ে গেছে, তার পাশে একটা ছোট্ট কুড়ে ঘর আছে, সেইখানে মওলানা আব্দুল ভাসানী থাকতেন। তার নেতৃত্বে পাকিস্তান হওয়ার পরে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল। সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে একবারের জন্য আওয়ামী লীগ তার নাম উচ্চারণ করে না। সেই যুক্তফ্রন্ট তৈরি করেছিলেন এবং মুসলিম লীগকে এই পূর্ব পাকিস্তানে পরাজিত করেছিলেন। বন্ধুগণ, কিন্তু সরকার গঠন করেননি, তিনি যাননি, প্রধান মুখ্যমন্ত্রী তিনি হননি। তখন কোথায় মুখ্যমন্ত্রী বলা হতো পূর্ব পাকিস্তান, সেটা তিনি হননি। চিফ মিনিস্টার হন নাই, কারণ তিনি ক্ষমতায় যাওয়াতে বিশ্বাস করতেন না। তিনি জনগণের ক্ষমতা পাওয়ার আন্দোলনে বিশ্বাস করতেন, অধিকারের আন্দোলনে বিশ্বাস করতেন। সেই মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আমি একটু দু একটা অতীতে যেতে চাই। আইয়ুব খানের শাসন যখন আপনারা একেবারে চেপে বসেছে, যখন আন্দোলনের পর আন্দোলন করো, যখন তাকে সরানো যাচ্ছে না, দীর্ঘ 12 বছর সেই আজকের মতো সেই উন্নয়নের দশক পালন হচ্ছে, চতুর্দিকে আপনার ঘাট, জল, রং বেরোতের পতাকা দিয়ে। সেই সময় এই দেশের মানুষকে জাগিয়ে তুলতে
এই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী গ্রাম থেকে গ্রাম ভিতরে ছুটে বেরিয়েছেন। হাট থেকে হাটে, এই যে কিছুক্ষণ আগে মাওলানা সাহেবের কাছে শুনেছেন যে তিনি হাট হরতাল রাখেন। হাট হরতাল দেখেছেন কেন? সেই মানুষগুলোকে উজ্জীবিত করবার জন্য, সেই মানুষগুলোকে অন্যায় প্রতিবাদে শরিক হওয়ার জন্য। আজকে অনেকে দাবি করেন অনেক কিছু। 69-এর ছাত্র গণ অভ্যুত্থানের পূর্বে এই ছাত্র নেতারা যারা আজকে এখানে বসে আছেন, তারা এবং অন্যান্য সংগঠনের নেতারা তার ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করেছিলেন। ওই ছাত্র সংগ্রাম পরিষদ তখন আইয়ুব খানের বিরুদ্ধে ধীরে ধীরে সেই আন্দোলনকে গড়ে তুলছিল বন্ধুগণ। তার জন্য কম ত্যাগ স্বীকার করতে হয়নি, কম কারাবরণ করতে হয়নি, কম নির্যাতন হয়নি। সেই নির্যাতনকে উপেক্ষা করে ধীরে ধীরে মানুষকে জাগিয়ে তুলেছে, মানুষকে সংগঠিত করেছে এই পূর্ব বাংলার মানুষকে। এই ছাত্ররা ছুটে গেছে, ছাত্ররা গ্রামের পর গ্রামে তারা সংগঠিত করেছে মানুষকে। 1970 সালের নির্বাচনের পূর্বে কি ঘটনা হয়েছে আমি শুনেছেন, আমি আর করতে চাই না। সেই জলোচ্ছ্বাস এবং তারপরে মৌলানা ভাসানীর সেই বক্তব্য পল্টন বাজারে দাঁড়িয়ে কবি শামসুর রহমান, বিখ্যাত সেই কবি আমাদের, তিনি বলেছিলেন সফেদ পাঞ্জাবের ভাসানী দাঁড়িয়ে অলৌকিক মানুষের মতো বক্তব্য রাখছে। তাই ছিল। হায়দার আকবর খান রণ সাহেব তিনি তার বইয়ে শতাব্দী পেরিয়ে বইতে তিনি লিখছেন যে কি অলৌকিক সেই ভাষণ ছিল মৌলানার। ওই সভায় যারা উপস্থিত ছিলেন তাদের প্রত্যেকের চোখ দিয়ে একদিকে ঝরঝর করে পানি পড়েছে মানুষের এই দুরবস্থায়, অন্যদিকে হৃদয়ের বজ্র কঠিন শপথ গ্রহণ করেছে যে এদের সঙ্গে আমাদের আর চলবে না, এদের থেকে আমাদের আলাদা হয়ে যেতে হবে। এটাই হচ্ছে বাস্তবতা। সুতরাং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আজকাল এই সরকার বলেন, আওয়ামী লীগ কোনদিন একটু উচ্চারণ পর্যন্ত করে। আর তাদের নিজেদের লোকগুলো যারা তাদের সঙ্গে কাজ করলো, যারা যুদ্ধকালীন সময় প্রবাসী সরকার গঠন করলো, তাদেরকেও তো মনে করেন না। আমি গতকাল বলেছি, গত বছর তাজউদ্দিন সাহেবকে একবারের জন্য মনে করে না। আর শেখ মুজিবুর রহমান সাহেব তো এসে কিছুদিন পরে তাজউদ্দিন সাহেবকে বাদি দিয়ে দিলেন। আজকে প্রথম আলোতে আরো লেগেছে কিছুটা, আপনার প্রথম পৃষ্ঠার বাঁ দিকে এই প্রথম অনেকদিন পরে দেখলাম যে প্রথম আলোতে বলা হয়েছে যে এই 9 মার্চে 1971 সালে মৌলানা ভাসানী পল্টন ময়দানে কি বললেন? তিনি বললেন স্বাধীনতা মেনে নিন ইয়াকে ভাসানী। এবং এরপরে আরো অনেক বক্তব্য আছে। মূল বক্তব্য ছিল আর কার বিলম্ব না করে স্বাধীনতা দিন। বন্ধুগণ, একদিনে এক ভাষণে স্বাধীনতা আসেনি, সে কথাটাই আমরা বারবার বলতে। আজকে এই আমাদের সেই বক্তব্যের পরে গতকাল সরকার প্রধান ক্ষিপ্ত হয়ে অনেক কথা বলেছেন, যেটা মিথ্যাচার ছাড়া আর কিছু নয়। ডক্টর মুশাররফ তার বক্তব্যের মধ্য দিয়ে সুস্পষ্টভাবে এবং মেজর রফিকের বইয়ের উদ্ধৃতি দিয়ে প্রত্যেকটি বিষয় তিনি তুলে দিয়েছেন। কেন এই মিথ্যা? এর কারণটা কি? একটাই কারণ যে এখানে শুধুমাত্র তাদের যে লক্ষ্য সেই লক্ষ্যকে চরিতার্থ করতে চায়, তাদের বক্তব্যকে প্রতিষ্ঠিত করতে চায় যে একজন মাত্র ব্যক্তি তার একক ঘোষণায়, তার একক কথায় দেশ মুহূর্তের মধ্যে স্বাধীন হয়ে গেছে। 9 মাস কি কষ্ট করে এই দেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। 1 কোটির উপরে বেশি মানুষ চলে গেছে ভারতে শরণার্থী হয়ে, বাড়িঘর ছেড়ে সবকিছু। এখানে যারা ছিলেন প্রতি মুহূর্তে মৃত্যুর কথা চিন্তা করেছেন, তুলে নিয়ে গেছে পাক সেনাবাহিনীরা, ফিরে আসেনি। এখানে আমাদের মা বোনেরা সম্ভ্রম হারিয়েছেন। এইসব কথা উচ্চারিত হয় না, তাদের কথা কেউ বলে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন তাহলে কি যুদ্ধ শুরু হতো? ওনার স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে এবং যুদ্ধ ঘোষণার মধ্য দিয়ে উই রিভল্ট,
এই কথার মধ্য দিয়ে এবং প্রবাসী সরকার গঠন হওয়ার অনেক আগেই হবিগঞ্জের তেলিয়াপাড়াতে এই জিয়াউর রহমান সাহেব, আমাদের এমএজি ওসমানী এবং সেক্টর কমান্ডাররা তারা সবাই সেখানে বৈঠক করে সেখানে কিন্তু কমান্ড, ন্যাশনাল কমান্ড ফর লিবারেশন ওয়ার তারা তৈরি করে ফেলেছিলেন। আমি দুঃখিত, চোখে। তাহলে দেখুন ওখানে গেলে আপনারা সেই প্লেটটা দেখতে পাবেন। আপনাদের প্রত্যেকের উচিত সেটা একটা তীর্থক্ষেত্র, যে ওখানে আমাদের সেনানায়কেরা যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন তারা কিভাবে একত্রিত হয়ে বসে তারা তাদের কর্মসূচি প্রস্তুত করেছেন এবং স্বাধীনতার জন্য লড়াই ঘোষণা করেছেন বন্ধুগণ। সুতরাং আজকে কোন একজন বললেন যে 25-26 তারিখে এটা হাস্যকর, এটা হাস্যকর ছাড়ার কিছু নয় এবং এটা কেউ বিশ্বাস করবে না। এই জন্যে যে ইতিমধ্যে আপনি যে দেখা যায় যে উনি যে সমস্ত কথাবার্তা বলেন তার ঐতিহাসিক কোনো প্রমাণ তিনি দেখাতে পারেন। এবং আমরা খুব স্পষ্ট ভাবে বলতে চাই, আমরা কাউকে ছোট করার জন্য নয়, আমরা কোনো নেতাকে ছোট করার জন্য নয় বা কাউকে বড় করার জন্য নয়, আমরা আমাদের স্বাধীনতাতে যার যে অবদান আছে সেই অবদানকে আমরা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। আজকে সেই জন্যই আপনাদের শরীরে গাঁটদাহ শুরু হয়েছে, আপনারা বিভিন্ন রকম অসংলগ্ন কথাবার্তা বলছেন, অপ্রকৃতিস্থ কথাবার্তা বলছেন, যেগুলোর সঙ্গে সত্যের কোনো চিহ্ন মাত্র নেই। সত্য একটাই, এই দেশের সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তারা পূর্ব পাকিস্তান আলাদা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা অস্ত্র হাতে তুলে নিয়েছে, যুদ্ধ করেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের যুদ্ধের ঘোষণার মধ্য দিয়ে। অবশ্যই আপনাদের অবদান আছে, অবশ্যই বিরাট বিরাট অবদান আছে। এবং 1971 সালের আপনাদের যে অবদান, সেই অবদান কেউ কোনদিন আমরা অস্বীকার করি না। কিন্তু একই সঙ্গে আপনারা যখন মূল নায়কের অবদানকে অস্বীকার করেন তখন সেটাকেও আমরা কোনো মতেই মেনে নিতে পারি না। আমি গত পরশু বলেছি যে শহীদ জিয়ার খেতাব তুলে নেবে, কে পরোয়া করে, কে খেতাব পেল কে পেল না তাতে কিছু যায় আসে না। শহীদ জিয়া এই দেশের মানুষের অন্তরে, হৃদয়ে গঠিত হয়ে গেছে। আমরা বলতে পারবো না এই সরকার একটা একেবারেই গণবিরোধী সরকার। এই সরকার ইতিহাসকে বিকৃত করছে, স্বাধীনতা ইতিহাসকে বিকৃত করছে, মিথ্যাচার করছে। এই সরকার গণমানুষের উপর অত্যাচার নির্যাতন করে আজকে এই দেশকে পুরোপুরি একটা স্বৈরতান্ত্রিক দেশে পরিণত করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রেখেছে। কেন ভয় পান? কেন আপনারা খুনিকে ছেড়ে দেন? আপনারা এই যে আপনার কয়েকদিন আগে আল জাজিরাতে দেখলাম না, ভাই তাকে ছেড়ে দিয়েছেন, খুনিকে ছেড়ে দিয়েছেন। আরো আগে কয়েকবার অনেক খুনিকে ছেড়ে দিয়েছেন এবং পাচার হয়ে যাচ্ছে সম্পদ, সেগুলো কোনো দেখেন না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলা দিয়ে তাকে আপনারা আটক করে রেখেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আজকে বিদেশে থাকতে বাধ্য করছেন। 35 লক্ষ লোকের বিরুদ্ধে আজকে আমাদের মামলা, শত শত মানুষ গুম হয়ে গেছে, খুন হয়েছে, বিনা বিচারে তাদেরকে আটক করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পাই। আমরা 50 বছর আগে যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে চাই। আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা আমরা প্রস্তুত করতে চাই, নির্মাণ করতে চাই। শুধুমাত্র কি মেগা প্রজেক্ট উন্নয়ন কোনো লাভ নেই। সবকে লুটে নিয়ে যাচ্ছেন আপনারা। আমাদের সাধারণ মানুষ তার বেনিফিট কোথায় পাচ্ছে? কোথাও পাচ্ছে না। খালি কথা বলে, কথা ফুলঝুরি ছুটিয়ে কোনোদিনই জনগণের যে আশা আকাঙ্ক্ষা তাকে পূরণ করা যায় না এবং সেটা কোনোদিনই গণতান্ত্রিক ব্যবস্থা চালা যায় না। তাই আসুন বন্ধুগণ, আজকের এই 50 বছর পূর্তিতে স্বাধীনতার এবং সুবর্ণ জয়ন্তী যে আমরা আয়োজন করেছি, আমরা এই শপথ গ্রহণ করি
যে আমরা আবার সেই 71 সালের মতো জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা এই দেশে অবশ্যই মানুষের আশা আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ সেটা আমরা করবো। দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মাত্রাটাকে ফিরিয়ে আনবো এবং দেশের আমাদের তারেক রহমান সাহেবকে আমরা দেশে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শহীদ জিয়া আমারও, দেশের নেত্রী খালেদা জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ।